চলতি বর্ষে একাদশ থেকে দ্বাদশে সমস্ত পরীক্ষা না দেওয়া হলেও মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রত্যেককে প্রমোশন দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেককেই তোমরা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে এরকম সিদ্ধান্ত উনি গ্রহণ করেছেন। তাই তোমরা আর দেরি না করে সরাসরি পড়ালেখার মধ্যে ঢুকে যাও। দ্বাদশ শ্রেণীর সমস্ত সাবজেক্টগুলোকে ঠিকভাবে যেগুলো তোমাদের আছে রীতিমতো পড়ালেখা করতে শুরু করো। 2021-এ তোমরা যেহেতু দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা আগাম তোমাদেরকে স্বাগত জানিয়ে রাখছি। আজকে আমি তোমাদের 2021-এর উচ্চ মাধ্যমিক দর্শনের গুরুত্বপূর্ণ সাজেশনটিকে দিয়ে রাখছি। সাজেশনটি অবশ্যই 100% ফলপ্রসূ হবে, কারণ আমি বিগত কয়েক বছর ধরে যে সমস্ত ছাত্রছাত্রীকে নিজ দায়িত্বে পড়িয়ে আসছি এবং স্কুলেও যাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বিভিন্ন সহযোগিতা করেছি, বিভিন্ন নোটস দিয়ে, বিভিন্ন ক্লাস দিয়ে, পরে তারা যেভাবে উপকৃত হয় সেই অভিজ্ঞতাগুলোকেই আমি তোমাদের সামনে শেয়ার করব। আর আশা করব অবশ্যই তোমরা পরীক্ষায় ফলপ্রসূ হবে। শুধু সাজেশনটি নয়, তোমরা সাজেশনটির পরে পরে তোমরা রীতিমতো নিয়মিতভাবে প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একে অপরের সঙ্গে চ্যানেলটিকে শেয়ার করবে। তো চলো আমি তোমাদের আজকে দর্শনে সাজেশন দেবো। সাজেশনগুলো দিচ্ছি কিন্তু তোমাদের বড় প্রশ্ন। তোমাদের মোট 5টি বড় প্রশ্ন হবে, 5×8 40। আর শর্টগুলোর জন্য তোমরা রীতিমতো ফলো করবে, দেখবে বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্টের শর্ট আমরা আপলোড দেবো। তো তোমাদের যে 5টি প্রশ্ন হবে এ, বি, সি, ডি, ই। আমি মূলত তোমাদের এ এর দাগের কয়েকটি প্রশ্ন বলবো, তার মধ্যে থেকেই একটি অবশ্যই আসবে। বি এর দাগে কয়েকটি প্রশ্ন বলবো, তার মধ্যে থেকে অবশ্যই আসবে। এরকমভাবে আমি এই পর্যন্ত সাজেশন করেছি প্রত্যেকটা প্রশ্নের জন্য কয়েকটি অপশনাল প্রশ্ন। তো চলো আমি প্রশ্নগুলোকে আমি এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার অডিওর সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো, আমি এর জন্য যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো হলো, সেগুলো 1 নম্বর দেখো, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। 2 নম্বর দেখো, নিরপেক্ষ বচন কাকে বলে? বচন ও বাক্যের মধ্যে পার্থক্য লেখো। একটি নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশের পরিচয় দাও। অথবা হয়ে আসতে পারে, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য তা নির্ণয় করো। অর্থাৎ তোমাকে কয়েকটি বাক্য দেওয়া হবে, 4টি বাক্য দেওয়া হবে। সেই 4টি বাক্যকে তোমাকে আগে বচনে পরিণত করতে হবে। বচনে পরিণত করে সেই বাক্যগুলির কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য সেটা নির্ণয় করতে হবে। এই ক্লাসগুলো অবশ্যই তোমরা নিয়মিত চ্যানেল ফলো করলে দেখবে সবই আমাদের চ্যানেল থেকে পেয়ে যাচ্ছ। কোনো রকম রেফারেন্স বা গাইডের কোনো প্রয়োজন নেই যদি তোমরা রিমিডিয়াল অনলাইন ক্লাসকে ঠিকভাবে ফলো করো। এবার আমি আসছি বিয়ের দাগের প্রশ্ন নিয়ে। দেখো, বিয়ের দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো। বস্তুগত বিবর্তন কাকে বলে? উদাহরণ সহ লেখো। 2 নম্বর প্রশ্ন, অমাধ্যম অনুমান কাকে বলে? মাধ্যম অনুমানের সঙ্গে অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো। ও বচনের আবর্তন কি সম্ভব? ব্যাখ্যা করো। অথবা হয়ে এখানে যে লজিকগুলো আসবে সেটা কি দেখো, নিম্নলিখিত বাক্যগুলিকে আদর্শ আকারে পরিণত করে আবর্তনের বিবর্তন করো। এটা তোমাদের আসছেই। লজিক বেসিস কী হবে? তাহলে বাক্য থাকবে, বাক্যগুলোকে তোমাকে বচনে রূপান্তরিত করতে হবে। বচনে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন, অর্থাৎ বাক্য থেকে বচন করলে সেই বচনের আবর্তন করলে সেই আবর্তনের বিবর্তন করলেই তোমার কমপ্লিট। এবার আসছে আমি সি এর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। দেখো, সেখানে কি বলা হয়েছে? 1 নম্বর, নিম্নলিখিত
যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি সংস্থান উল্লেখ করো এবং বইতে বিচার করো। বলেছে নিম্নলিখিত যুক্তিগুলিকে অর্থাৎ যে বিবৃতিগুলো দেওয়া হবে সেই বিবৃতিগুলিকে আদর্শ আকারে অর্থাৎ ন্যায়ের আকারে গঠিত করতে হবে। গঠন করার পরে তার মূর্তি কোন মূর্তি হয়েছে, তার কি সংস্থান, সেটা বৈধ কি অবৈধ সেটা ব্যাখ্যা করতে হবে। এখানে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 6টি ন্যায় রেখেছি। আশা করছি এই 6টির মধ্যেই চলে আসবে, কারণ আমি এবছর আমার লেখা অ্যাচিভারের যে বইটি, আমি হালিম উদ্দিন, আমি এবছরই অ্যাচিভারের বই লিখেছিলাম, অ্যাচিভারের যে দর্শন বই, সেখানে হুবহু 100% কমন এসেছে বই থেকে। তাই দেখবে আমি যে 6টি রেখেছি এর মধ্যেই চলে আসবে, এর বাইরে কিন্তু আসবে না। সেই 6টি দেখো ন্যায় কী কী। 1, সাম্যবাদীরা কখনোই সুখী নয়, কেননা তারা ধার্মিক নয় এবং কেবলমাত্র ধার্মিকেরাই সুখী। 2 নম্বর, চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, অতএব চন্দ্র সূর্যের চারিদিকে ঘোরে। 3 নম্বর দেখো, সে সুখী হতে পারে না কেননা সে অলস। 4 নম্বর, সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ। 5 নম্বর, তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন এবং সুবক্তা নন পূর্ণচ্ছেদ, একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন। 6 নম্বর, অনেক সরকারি অফিসারই অধ্যাপক কেননা তারা MA পাস আর সকল অধ্যাপক অবশ্যই MA পাস। অথবা এখানে কয়েকটি সংক্ষিপ্ত টিকা আসতে পারে, সেই টিকাগুলো দেখো। আমি বলেছি দেখো কি লিখেছি এখানে, নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা লেখো। ঠিক এইভাবেই আসবে। টিকাগুলো কী হতে পারে, অথবা দিয়ে 2টো টিকা আসবে, 4+4। দেখো কি আসবে, নিরপেক্ষ নেই, টিকা লেখো নিরপেক্ষ নেই, অর্থাৎ নিরপেক্ষ ন্যায়ের গঠন, নিরপেক্ষ ন্যায় কাকে বলে ইত্যাদি বিভিন্ন পদের পরিচয় দিতে হবে, তাহলেই হবে। 2 নম্বর টিকা রেখেছি অবৈধ সাধ্য দোষ। 3 নম্বর অবৈধ পক্ষ দোষ। 4 নম্বর অব্যাপ্য হেতু দোষ। 5 নম্বর চারি পদঘটিত দোষ। 6 নম্বর নঙর্থক যুক্তি বাক্যজনিত দোষ। এবার আমি আসছি ডিয়ের দাগের কোশ্চেন নিয়ে। দেখো ডিয়ের দাগে যে কোশ্চেনগুলো তোমরা ফলো করবে। 1 নম্বর, মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো। এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা 2টি, অসুবিধা 2টি। 2 নম্বর রেখেছি মিলের ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করো। এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা 2টি, অসুবিধা 2টি। 3 নম্বরে লিখেছি মিলের দ্বৈত অন্বয়ীকে দ্বৈত অন্বয়ী বলা হয়, অন্বয়ী ব্যতিরেকী বলা হয়, যুগ্ম পদ্ধতি বলা হয়, বিভিন্ন নামে পরিচিত। তাই মিলের দ্বৈত অন্বয়ী আলোচনা করো। এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা 2টি, অসুবিধা 2টি লেখো। এরপরেও অথবা দিয়ে দেখবে একটা উদাহরণ থাকবে, বলবে চিহ্নিত করো এর মধ্যে কি দোষ মানে কোন পদ্ধতি আছে। সেটা অবশ্যই করবে না, কারণ ডাইরেক্ট এখানে যে পদ্ধতির নাম দিয়ে বলা হবে সেটাই করবে। তাই আমি অথবা প্রশ্নগুলো রাখিনি, এখনো প্রয়োজন নেই। বেশ, এবার দেখো ইয়ের দাগের কোশ্চেন। ইয়ের দাগে তোমরা যে প্রশ্নগুলিকে ফলো করবে সে প্রশ্নগুলি কি দেখো। প্রশ্নগুলি মানে প্রথমে দোকান দোষ দেওয়া হবে, ওই দোষগুলো করতে যাবে না, একদম শেষে কোশ্চেনের শেষে দেখবে টিকা বলা হবে, সংক্ষিপ্ত টিকা লেখো। 4+4 দেওয়া হবে, তোমরা ওই টিকাগুলোকেই করবে। দেখো কি বলা হয়েছে। 1 নম্বর টিকায় কাকতালীয় দোষ। 2 নম্বর একটি আবশ্যিক শর্তকে কারণ হিসাবে গ্রহণ করার দোষ। 3 নম্বর মন্দ উপমা যুক্তি। 4 নম্বর সহকার্যকে কারণ হিসাবে গ্রহণ করার দোষ। এই 4টি থেকে 2টি আসবেই। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি তোমাদের সামনে যে সাজেশনটি পরিবেশন করলাম দেখবে তোমরা 100% ফলপ্রসূ হবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এর সঙ্গে বলবো যে আমি যে সাজেশনটি দিলাম এই সাজেশন অনুযায়ী চলতে এবং প্রত্যেকটি সাবজেক্টের যথাযথ সাজেশন পেতে, যথাযথভাবে গাইড পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটি নোটিশকে ফলো করো এবং প্রত্যেকটি ক্লাসকে উপভোগ করো। দেখবে 2021-এ তুমি উপযুক্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসাবে নিজেকে তৈরি করে নিতে পারছো। থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।